বিবিসি বাংলা। এখন সকাল 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। শুভ সকাল। ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এই সমস্যা কিভাবে সামাল দিচ্ছে মানুষজন? রাত্রেবেলা যখন আসে 12টার আগে গ্যাস আসেই না, আর ভোর 6টা না হতেই গ্যাস চলে যায়। সারাদিনেও গ্যাস থাকে, রাত জেগে তখন রান্না করতে হয়। রাত্রে 12টার পরে গ্যাস আসে, যার কারণে আমাদের দেখা যায় না ঘুমিয়ে রান্না করতে হয়। যেহেতু আমরা ব্যাচেলার লাইফ, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রবলেমটা আরো বেশি হয়ে যায়। বাংলা সাহিত্যের জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদা সিরিজের 50 বছর উপলক্ষে আজ কলকাতায় প্রকাশ হচ্ছে একটি বই। শুনবেন সাক্ষাৎকার। বাংলাদেশে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বলেছেন, কোনো একজন ব্যক্তির দায় একটি বাহিনীর উপরে বর্তাতে পারে না। আছে সংবাদপত্র পর্যালোচনা, এসব নিয়েই প্রত্যুষা। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। শুনছেন বিবিসি বাংলার সকালের দ্বিতীয় আয়োজন প্রত্যুষা। শুরুতেই গ্যাস সংকটের খবর। বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে গত বেশ কিছুদিন ধরেই চলছে তীব্র গ্যাসের সংকট। অনেকের রান্নাঘরে গ্যাসের চুলা পর্যন্ত জ্বলছে না। সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে জীবনযাত্রা থমকে যাবার উপক্রম হয়েছে। শহরাঞ্চলের গৃহস্থালী যেখানে গ্যাসের উপরে পুরোপুরি নির্ভরশীল, সেখানে এই সংকটকে মানুষজন কিভাবে সামাল দিচ্ছেন শোনা যাক আকবর হোসেনের কাছে। আমি এখন এসেছি ঢাকার কাঁঠালবাগান গ্রিন রোড এলাকায়। খুব ঘনবসতিপূর্ণ এলাকা এটি, চারদিকে বহুতল ভবন, এখানে হাজার হাজার পরিবারের বসবাস। ঢাকা শহরের এই গ্রিন রোড কাঁঠালবাগান এলাকা ছাড়াও বিভিন্ন জায়গায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে। গ্যাসের সংকট এখানকার মানুষের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করছে এ নিয়ে এখন কথা বলছি। আমি নাসির সুলতানা পান্না। এই যে আপনাদের এখানে গ্যাসের সংকট, এই সংকট কতটা প্রকট? অনেক, কারণ কি দেখা যায় যে একদমই গ্যাস থাকে না। রাত্রেবেলা যখন আসে 12টার আগে গ্যাস আসেই না, আর ভোর 6টা না হতেই গ্যাস চলে যায়। সারাদিনেও গ্যাস থাকে না। মানুষ তো সারাদিন রাত্রেবেলা যদি একটা ঘুমানোর টাইম, রাত জেগে তখন রান্না করতে হয়, আর সকালে উঠে খেতে হয়। বাচ্চাদেরকে কোনো টিফিনও দেওয়া যায় না, কোনো কিছু দেওয়া যায় না। এত প্রবলেম। এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? শীতকালীন আসলে বেশিরভাগ, কিন্তু এবার এত হচ্ছে যে কল্পনার বাইরে। প্রায় মাসখানেক ধরে এরকম দেখা দিচ্ছে। যারা পরিবার নিয়ে বসবাস করছেন তারা হয়তো গ্যাসের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু যেসব শিক্ষার্থী বা চাকরিজীবী মেসে বসবাস করছেন তাদের সংকট আরও চরমে। ঢাকার গ্রিন রোডের একটি মেসে সেরকম কয়েকজন বলছিলেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গৃহকর্মীরা এখন আর আসতে চায় না। জনজীবন অনেক একটা হুমকির সম্মুখীন। আমরা দেখা যায় রাত্রে 12টার পরে গ্যাস আসে, যার কারণে আমাদের দেখা যায় রাত অনেক সময় না ঘুমিয়ে রান্না করতে হয়। আবার সকালে সারাদিন গ্যাস থাকে না, যার কারণে আমরা অনেকটা প্রবলেম ফেস করি। যেহেতু আমরা ব্যাচেলার লাইফ, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রবলেমটা আরো বেশি হয়ে যায়। অনেক সময় আমাদের যে যারা রান্না করে কাজের বড় থাকতে চায় না, আসতে চায় না, তারা রান্না বান্না দোকানে খাইতে গেলেও দোকানেও ভাত থাকে না, এই প্রবলেম। তো এখন চলছে কিভাবে আপনাদের? এভাবে রাত্রে 12টা পর রান্না করতে হয়, আর না রান্না করতে পারলে দেখা যায় না খেয়ে থাকতে হয় সারাদিন, মুড়ি অথবা ড্রাই ফুড ওইটা আইটেম খেয়ে। সারাদিন কি একেবারেই গ্যাস থাকে না? না, একেবারেই থাকে না। অল্প বেদে জ্বলবে তাও না। পানি খাওয়ার জন্য যতটুকু, পানি ফুটানোর জন্য যতটুকু গ্যাস দরকার আমরা ওইটাও পাই না। বাইরে থেকে পানি কিনে এনে তারপর খাইতে হচ্ছে। গৃহকর্মীরা আসতে চায় না? না, আসতে চায় না। আসলেও দেখা যায় আসেই কি করবে, যে বললো যে বাসায় গ্যাস নেই, কি করবো আসা। সন্ধ্যায় 6টা নাগাদ একটি বাড়িতে কয়েকজন গৃহিণী দেখাচ্ছিলেন কোনো রকমে চুলা জ্বলছে। দেখে মনে হয় অনেকটা মোমবাতির আগুন। এমন অবস্থায় অনেকে তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার, কেরোসিনের চুলা কিংবা লাকড়ির ব্যবস্থা করেছেন। সে কথাই বলছিলেন একজন গৃহিণী। মনে কর ডেলি তো আমাদের কিনা খা 5 জন 6 জন 7 জন মানুষ। একটা পরোটা কিনতে গেলে 10 টাকা, একটা পরোটার দাম এতটুক, 100 টাকা আটা দেয় না, ওটার দাম 10 টাকা। তো ওইটা দিয়ে ওইটা খায়া কি আর মানুষের হয়? কয় বেলা খাওয়ান যায় ওইটা? আচ্ছা, তো এখন তাহলে আপনাদের জীবন কিভাবে চলছে? কিভাবে? এই যে লাকড়ি চুলা দেয়া, কাঠ দিয়া জ্বালায়া কাজ করতেছি।
রান্না বান্না করেন কখন? রান্না বান্না এই যে রাত্রে করি, সকালে করি, এই লাকড়ির চুলা দায়ী করি, রাত্রের খাবার রাত্রে, আবার তারপরে এই যে লাকড়ির চুলা এই যে আছে সামনে, লাকড়ি দিয়া এই যে লাকড়ি দিয়ে রান্না খাই। তো এইভাবে যদি লাকড়ি দিয়ে রান্না খাই তাহলে তো বাইরে তো আবার কমপ্লিট ঘর দুয়ার নষ্ট হয়ে যায়, যায়, থাকি ফ্ল্যাট বাসায়, লাকড়ি দিয়েও তো রান্না করে আন যায় না। তো এইটাই তো আমরা কইতাছি যে এতদিন 450 টাকা করে ছিল, আর 650 টাকা করে বিল করছে, তাইলে ওখানে আমরা গ্যাস পাবো না কে? গ্যাস তো নাই বলতেছে। নাই করতে, তাইলে তো টাকাটা তো ঠিকই হারা বাড়াইছে। গ্যাসের এই তীব্র সংকট কবে নাগাদ দূর হবে সেটির পরিষ্কার কোনো চিত্র আপাতত পাওয়া যাচ্ছে না। গ্যাসের এই তীব্র সংকট কবে নাগাদ দূর হবে সেটি ভেবে এখন অনেক নগরবাসী অস্থির হয়ে উঠছেন। আকবর হোসেন। যাচ্ছি ভিন্ন খবরে। বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্রের নাম ফেলুদা। এই ফেলুদা সিরিজের 50 বছর উপলক্ষে আজ কলকাতায় একটি বই প্রকাশ করা হবে। বইটি লিখেছেন লেখক ও ভাষ্যকার বড়িয়া মজুমদার। তিনি এখন কলকাতা থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে। বড়িয়া মজুমদার, কি আছে আপনার এই বইটিতে? দেখুন, আপনি যেটা বললেন যে ফেলুদার 50 বছর উপলক্ষে এই বইটি লেখা, সো বেসিক্যালি আমি যেটা দেখার চেষ্টা করেছি যে 50 বছর পরেও কেন এখনো বাঙালির কাছে ফেলুদা এত জনপ্রিয়, কেন আমরা বাংলায় ফেলুদা পড়তে এত ভালোবাসি, বইগুলোর এত কাটতি, বইগুলোর বিক্রি, ফেলুদার সিনেমা এখনো একেবারে প্যাকড হলে চলে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি পশ্চিমে শার্লক হোমসকে নতুন ভাবে দেখার একটা চেষ্টা হচ্ছে, সেটা বেনেডিক্ট কাম্বারব্যাচ দিয়ে ধরুন, আমেরিকাতে এলিমেন্টারি দিয়ে ধরুন, ফেলুদা কিন্তু সেই অর্থে পাল্টাননি। তাহলে আজকে যারা ধরুন আমাদের পরবর্তী প্রজন্ম যারা গুগল স্মার্টফোনে বড় হচ্ছে, তাদের কাছে কি ফেলুদা মোবাইল ফোন ইউজ করেন না, ফেলুদা গাড়ি চড়েন না, ফেলুদা এখনো কম্পিউটার ইউজ করেন না, ফেসবুক টুইটার করেন না, এরকম একজন চরিত্রের কি কোনো রেলিভেন্স থাকবে, নাকি তিনি রেলিক হয়ে যাবেন? তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ফেলুদাকে দেখার চেষ্টা করবে? ব্র্যান্ড ফেলুদার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, এই সমস্ত জিনিসগুলি নিয়ে এই বইটি। আপনি কি তাহলে বলছেন যে 50 বছর পরে এসে এই ফেলুদা চরিত্রটি পাঠকের মনে এখনো প্রভাব তৈরি করতে পারছে? হ্যাঁ, নিশ্চয়ই ভাবে, নিশ্চয়ই। মানে আপনি যদি এবছরও আমার এই বইটিতে আমি সন্দীপ রায়ের সঙ্গে, সত্যজিৎ রায়ের ছেলের সঙ্গে প্রভূত পরিমাণে কথা বলেছি, বহু ইন্টারভিউ করেছি, এবং উনি এবছর একটি ডাবল ফেলুদা সিনেমা করছেন। মানে আজ অব্দি কোনোদিন ডাবল ফেলুদা হয়নি। আপনারা তা জানবেন যে ফেলুদার যেসব চরিত্র অভিনীত হয়েছে সেগুলো এক একটা করে সিনেমা, মানে দুটো গল্প একসাথে, হাফ টাইমের আগে একটা পরে একটা হয়নি। অলরেডি কলকাতায় প্রবল সাড়া ফেলেছে সেটা, এবং এখনো কিন্তু যদি আপনি দেখেন খবরের কাগজগুলিতে বাংলা বেস্ট সেলার কলকাতায়, সেটা কিন্তু ফেলুদার গল্প। তাই কোনো সন্দেহ নেই যে বাংলা গোয়েন্দা, বাঙালি গোয়েন্দা হিসেবে ফেলুদার এখনো যে প্রভাব, সে নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। কিন্তু ধরুন আমার 2 বছরের একটি মেয়ে আছে, এবার সে তো স্মার্টফোনে বড় হচ্ছে, সে তো ইন্টারনেট থেকে বড় হচ্ছে, সে যদি জিজ্ঞাসা করে যে বাবা এই গোয়েন্দা চরিত্রটি ফেসবুক টুইটার করে না, ফোন ইউজ করে না, কোনো কিছু জানতে হলে সিধু ঝাটার কেন কাছে যাবে, গুগলে কেন দেখে নেবে না, এই যে প্রশ্নগুলো। তাই আমার এই জায়গাটাতে আমি একটু আপনার এখানে যোগ করতে চাই। আপনি বলছিলেন যে শার্লক হোমসকে নিয়ে অনেক কাজ হয়েছে, পাশাপাশি জেমস বন্ডকে নিয়েও কিন্তু ধারাবাহিকভাবে অনেক কিছু তৈরি হয়েছে, কিন্তু সেই তুলনায় ফেলুদা চরিত্রটি কি থমকে গেছে? দেখুন, এটাতে আমি আপনার সাথে সহমত হতে বাধ্য হচ্ছি যে আপনি যদি ভাবেন জেমস বন্ড তো একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন, শার্লক হোমস একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছেন। যখন ড্যানিয়েল ক্রেগের স্পেক্টর রিলিজ করে সারা পৃথিবীতে যেভাবে মার্কেটিং এর আলোড়ন পড়ে, জেমস বন্ড থিম পার্ক হচ্ছে, সেখানে কেন বাংলায়, পূর্ব বাংলায় বা ঢাকায় বা কলকাতায় যেখানে ফেলুদা এত পপুলার, কেন ফেলুদা মিউজিয়াম হবে না? কেন ফেলুদাকে নিয়ে একটা থিম পার্ক হবে না? কেন ফেলুদাকে নিয়ে মার্চেন্ডাইজ হবে না? ব্র্যান্ডটাকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি আজকে আমাদেরকে শার্লক হোমস বা জেমস বন্ডের সাথে কম্পিটিশন করতে হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলি করতে হবে। একটা জিনিস ভাবুন, আপনি বা আমরা কিন্তু যখন এমনি আমাদের অর্ডিনারি জীবনে ইন্ডাস্ট্রির কথা যদি ভাবেন, আমরা পশ্চিমের দিকে তাকাই, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি। যদি আমরা ইউনিভার্সিটির কথা ভাবি, হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, কেমব্রিজ। কিন্তু এই একটা জায়গায় গোয়েন্দা এখনো কিন্তু ফেলুদা। সেই জন্য এইরকম একটা চরিত্রতে কেন আমরা শার্লক হোমস বা জেমস বন্ডকে এমুলেট করবো না বা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবো না? বড়িয়া মজুমদার, বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনারা শুনছেন বিবিসি বাংলার সকালের দ্বিতীয় আয়োজন প্রত্যুষা। এবারে বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আমার সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন সহকর্মী শাহনাজ পারভীন। শাহনাজ, কে আছে আপনার কাছে? সোমা, বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট দুর্নীতিবাজ বলে আখ্যা দিয়েছে সেই খবরটি। রাশিয়ার উপরে চলমান অবরোধের বিষয়টি দেখভালের প্রধান দায়িত্ব যে কর্মকর্তার, ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাডাম শুবিন, তিনি বলেছেন যে মিস্টার পুতিনের নীতিমালার কারণে তার মিত্ররা ধনী হওয়ার সুযোগ পাচ্ছে এবং তিনি বিরোধীদের কোণঠাসা করতে রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছেন। এই ধরনের অভিযোগ নিয়ে একটি খবর, সেই খবরটি আজকে বিশ্ব সংবাদে রয়েছে। অন্যান্য খবরের মধ্যে রয়েছে ইউরোপের সেনগেনভুক্ত দেশগুলোতে পাসপোর্টবিহীন এবং একটি ভিসায় মুক্ত চলাফেরার সুবিধা 2 বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এই সুবিধা রয়েছে এমন দেশগুলো সীমান্তে কড়াকড়ির সময় আরো বাড়াতে চাইছে। ওই অঞ্চলের দেশগুলোতে 6 মাসের জন্য এখন সীমান্তে পাসপোর্ট দেখাতে হচ্ছে। সেনগেন সদস্য দেশগুলো এখন প্রস্তাব করছে যে চলমান শরণার্থী সংকটের কথা মাথায় রেখে অন্তত তাদের আরো 2 বছর এরকম পাসপোর্ট কন্ট্রোল রাখা উচিত। আফ্রিকার খবরের মধ্যে রয়েছে সুদানে সরকার ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষের কারণে প্রায় 10,000-এর মতো মানুষ ঘরছাড়া হয়েছে, এমনটা বলছে সেখানকার জাতিসংঘ মিশন। দারফুরে যুদ্ধের মধ্যে বহু মানুষ আটকে পড়েছে বলে শোনা যাচ্ছে এবং সব মিলিয়ে 2003 সাল থেকে চলমান সংঘর্ষে প্রায় 25 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ বলছে। বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে আরো রয়েছে কলম্বিয়াতে বিদ্রোহী বাহিনী ফার্কের সাথে সরকারের যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির বিষয়ে যে সমঝোতা হয়ে গেল সেটি যাতে সফলভাবে কার্যকর হয় সে নিয়ে দুপক্ষই জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছে। জাতিসংঘ বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য একটি শান্তিরক্ষী মিশন পাঠাবে কলম্বিয়াতে। তবে এই মিশনের সদস্যরা অন্যান্য দেশে যে মিশনগুলো কাজ করে সেই মিশনগুলোর মতো কোনো অস্ত্র বহন করবেন না, তারা শুধু পর্যবেক্ষণ করবেন। অন্যদিকে সিরিয়াতে সংকট মোকাবেলায় আরেক দফা আলোচনা শুরু হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান দি মিস্তোরা আশা প্রকাশ করছেন যে এই শুক্রবারই সিরিয়ার সরকার ও বিরোধীদের একটি শান্তি আলোচনা শুরু করা সম্ভব হবে। জেনিভাতে এই আলোচনায় অবশ্য এই দুপক্ষ ঠিক মুখোমুখি বসবে না, মধ্যস্থতাকারীদের মাধ্যমে একে অপরের বার্তা ও মতের আদান প্রদান হবে। এরকম একটি খবর আজকে বেশ প্রাধান্য পাচ্ছে। শাহনাজ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আবারও বাংলাদেশের খবর। বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। দেশের বিভিন্ন জায়গায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পদক দেওয়া হবে এই পুলিশ সপ্তাহে। এছাড়া গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হবে। কিন্তু এবারের পুলিশ সপ্তাহ এরকম একটি সময়ে হচ্ছে যখন সম্প্রতি কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং মানুষকে হেনস্থা করবার জোরালো অভিযোগ এসেছে। পেশাগত মান বৃদ্ধির জন্য এই পুলিশ সপ্তাহ কতটা কাজে দিচ্ছে, সহকর্মী আকবর হোসেন জিজ্ঞেস করেছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মুখলেসুর রহমানের কাছে। মূলত এটা একটা সাড়ম্বর আয়োজন। এটা আমাদের ভিতরে কাজের উৎসাহ উদ্দীপনা বাড়ায়। আমরা আরো ভালো পুলিশিং এর জন্য ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করি। এখান থেকে ভালো কাজের পুরস্কার দেই। পুলিশ পরিবারের অন্যান্য সদস্যরা এখানে মিলিত হন এবং সবার ভিতরে একটা ভাব বিনিময় তৈরি হয়, যাতে করে ভবিষ্যতে আমরা আরো ভালো কাজ করতে পারি। মত বিনিময় হয়, ভালো দিক পুলিশিং এর, মন্দ দিক পুলিশিং এর, সেগুলো আমরা আলোচনা করি, উৎসাহ বাড়ে, উদ্দীপনা তৈরি হয়। আমরা সম্প্রতি কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে উঠেছে, গুরুতর কিছু অভিযোগ উঠেছে। এই বিষয়গুলো যেমন মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বা কারো নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার বিষয়গুলো, নির্যাতন করার বিষয়গুলো, এগুলা আপনাদের পুলিশ বাহিনীতে কতটা গুরুত্ব পায়? দেখুন, আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো যে আইনটা প্রায়োগিক দিকটাই পুলিশের, আইনের প্রায়োগিক দিকটাই পুলিশকে দেখতে হয়। এখন আইন প্রয়োগ করতে গিয়ে কারো কাছে কেউ সুচারুরূপে আইনটা প্রয়োগ করতে পারেন, কেউ হয়তো যথাযথভাবে আইনটি প্রয়োগ করতে পারেন না। কখনো কখনো আইন প্রয়োগ করতে গিয়ে তারা ভুল করেন অথবা বাড়াবাড়ি করেন।
এই নেতিবাচক দিকটা যাতে না আসে, যারা আইনটা ভঙ্গ করেন সেগুলোকে আমরা খুবই সিরিয়াসলি নিই এবং যখনই আমরা কোনো অভিযোগ পাই সেই অভিযোগের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি। আচ্ছা মিস্টার রহমান, আরেকটি বিষয় যে ধরুন প্রতিটি পেশায় বা প্রতিটি জায়গাতেই তো ভালো লোক বা যারা আইন ভঙ্গ করেন সেরকম দু রকমেরই আছে, সংখ্যায় কম কিংবা বেশি হতে পারে। কিন্তু যখন কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসে আমরা দেখি যে একটা ডিনায়াল মোড, পুলিশ বলে যে না এ ধরনের কিছুই হয়নি, তাদেরকে একটা ডিফেন্ড করার চেষ্টা, এটা কেন হয়? দেখুন, ডিনায়ালের যে চেষ্টাটা আমরা শুনে থাকি এটা কখনো কখনো যে একেবারে সত্য নয় তা কিন্তু নয়। সেটা হয় তখনই যখন কোনো একটি ব্যক্তির অনৈতিক কাজের জন্য পুরো বাহিনীর উপরে সে দোষ এসে চাপে, তখন বাহিনীর সম্মান রক্ষা করার জন্য আমরা সেই ব্যক্তিটিকে বাদ দিয়ে অপরের পক্ষ অবলম্বন করি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, যাতে করে পুরো বাহিনীটা কালিমালিপ্ত না হয়। এটা ব্যক্তিকে ডিফেন্ড করার জন্য নয়, আমরা বাহিনীকে ডিফেন্ড করার জন্য। কোনো ব্যক্তি যদি এই ধরনের হয়রানির শিকার হন, হতেই পারেন, কারণ বাংলাদেশে পুলিশের বা পৃথিবীর সব জায়গায় পুলিশেরকে একটা রাষ্ট্র একটা ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগে কম বেশি হতে পারে, অনেকেই সেটাতে হেনস্থা হতে পারেন। কেউ যদি সেটা হয়ে থাকেন তাহলে একজন নাগরিক কিভাবে তার প্রতিকার পেতে পারেন, এর উপায়টা কি? নাগরিকের প্রতিকার পাওয়ার বিভিন্ন উপায় আছে। দেখুন, পুলিশকে কিন্তু আলাদা কোনো ছাড় দেওয়া হয়নি আইন থেকে। কোনো পুলিশ অফিসার যদি বেআইনি কাজ করেন, অপরাধজনক কাজ করেন, তাকে কিন্তু আমরা অপরাধী হিসাবেই চিত্রিত করি, তাকে অপরাধী হিসেবে আমরা চিহ্নিত করি এবং সেই অনুযায়ী তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কেউ যদি সংক্ষুব্ধ হন, কেউ যদি ক্ষুব্ধ হন, তাহলে উনি যে এলাকায় এটি ঘটেছে সেখানে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, পুলিশ সুপার আছেন, তাদের কাছে উনি অভিযোগ করতে পারেন, অথবা পুলিশ হেডকোয়ার্টার্সে সরাসরি অভিযোগ করতে পারেন। সেই অভিযোগগুলো আমরা যাচাই বাছাই করি এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসি। আচ্ছা মিস্টার রহমান, এখানে একটি বিষয় যে একটা আমরা দেখেছি যে মূলত অভিযোগগুলো আসে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের ক্ষেত্রে, তো সেইখানে যে একটা অ্যাপ্রোচ, দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে পুলিশ সদস্যদের, কিভাবে পাবলিকের সঙ্গে ডিল করতে হবে, এই বিষয়টাকে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন? দেখুন, জনগণ যদি সমর্থন করে সেক্ষেত্রেই পুলিশিংটা যথাযথ হয়। মাঠ পর্যায়ে যারা আছেন তারা কিন্তু আইনটা প্রয়োগ করেন, ওই প্রয়োগ করতে গিয়ে ক্ষেত্র বিশেষে হেরফের হয়, কখনো কখনো দু একজন সদস্য এই ব্যর্থগুলো করে থাকেন, ফলে একটা ভুল বোঝাবুঝি হয় এবং যারা এগুলো করেন তাদেরকে আমরা শাস্তি ব্যবস্থার মধ্যে নিয়ে আসি। বলছিলেন মুখলেসুর রহমান। একটু পরেই রয়েছে আমাদের সংবাদপত্র পর্যালোচনার অনুষ্ঠান, কিন্তু তার আগে শাহনাজ আপনার কাছ থেকে জেনে নিতে চাই কি আছে আজকে খেলার খবর। ক্রিকেট দিয়ে শুরু করছি। এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকায় সফররত ইংল্যান্ড। এই দুই ক্রিকেট পরাশক্তির মধ্যে চলমান টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে যে রানের পাহাড় গড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, তা পাড়ি দেয়া এখন এক দুঃসাধ্য কাজ হতে পারে ইংল্যান্ডের জন্য। তবে এরপরও হাল ছাড়ছে না ইংলিশরা। ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন বলেছেন তারা জানেন যে কি করে প্রতিপক্ষকে হতাশ করতে হয়। এই টেস্টের আজই শেষ দিনে টেস্টে জিততে হলে ইংলিশদের করতে হবে 7 উইকেটে আরও 330 রান। 4 টেস্টের এই সিরিজে ইতিমধ্যেই 2 ম্যাচ জিতে নিয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-20 সিরিজের প্রথম ম্যাচটি আজ শুরু হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর 2:30 নাগাদ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে খেলাটি শুরু হবার কথা রয়েছে। এদিকে ভারত ও অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলগুলো যখন আজ লড়বে অ্যাডিলেডে, তখন এই দুটি দেশের নারী ক্রিকেট টিম দুটোর মধ্যেও আজ থেকে শুরু হচ্ছে একটি টি-20 সিরিজ। খেলার খবর এ পর্যন্তই। বিবিসি বাংলা এখন বাংলাদেশের টেলিভিশনে প্রতি বৃহস্পতিবার রাত 9:30 চ্যানেল আইতে থাকবে বিবিসি প্রবাহ। মুক্ত, নিরপেক্ষ আর আপোষহীন চলতি ঘটনার অনুষ্ঠান বিবিসি প্রবাহ, লাইভ এবং অনুসন্ধানী। প্রতি সপ্তাহে আমরা এমন সব বিষয়ের গভীরে যাব যা আপনার কাছে গুরুত্বপূর্ণ। তুলে ধরব আসল ঘটনা আর প্রশ্নের মুখোমুখি করব ক্ষমতাবানদের। আপনিও অনুষ্ঠানের অংশ হয়ে যান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন আপনার প্রশ্ন আর মন্তব্য। আমি শারমিন রমা, সরাসরি ঢাকা থেকে। যোগ দিন আমার সঙ্গে। শাহনাজ, শুরু করতে চাই সংবাদপত্র পর্যালোচনা। কি দেখছেন আপনি?
আজকের কাগজে যে খবরটি প্রাধান্য হয়ে পেয়েছে সেটি হলো রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সমন করা হয়েছে। সেই খবরটি আমার হাতে যে কাগজগুলো রয়েছে সেটির একটি বাদে সবগুলোতেই প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি। নয়া দিগন্ত, প্রথম আলো, যুগান্তর, সমকাল এবং নিউ এজ, এই কটি কাগজের সবগুলোতেই রয়েছে এটি প্রধান শিরোনাম। শুধু একটি কাগজে দেখতে পাচ্ছি একটু ভিন্ন বিষয় নিয়ে, দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম প্রেশাস টপ সয়েল বার্নড ফর ব্রিক্স, এরকম একটি খবর দিয়ে, অর্থাৎ ইটের ভাটায় ইট বানাতে মাটি যে ব্যবহার করা হচ্ছে তাতে উপরের দিক থেকে, ভূমির উপরের দিক থেকে প্রচুর পরিমাণে মাটি ব্যবহার করা হচ্ছে এবং সেটি আসলে যে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর সেটি নিয়ে ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে এবং সেখানে তারা ছবি দিয়েছে উপর থেকে, ভূমির উপর থেকে মাটি খনন করতে করতে কিভাবে লোকজন প্রচুর কোদাল দিয়ে মাটি খনন করছে সেরকম একটি খবর দিয়ে ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে। তবে বাকি কাগজগুলোর প্রধান শিরোনাম রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সমন, সেই বিষয়টি নিয়ে। আমার কাছে আছে নিউ এজ। নিউ এজের আজকে প্রধান সংবাদ করা হয়েছে বাংলাদেশের যে এনক্লেভ বাসী যারা, মানে শিরোনামটি তাদের এরকম, ফর্মার এনক্লেভ পিপল ইয়েট টু গেট সিটিজেনশিপ ডকুমেন্টস। আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের ছিটমহলবাসী তারা বহু বছর পর যে নাগরিকত্ব পেয়েছে, এই বিষয়টিকে ধরে নিউ এজ আজকে তাদের প্রধান সংবাদে বলছে যে যদিও তারা আসলে নাগরিকত্ব পেয়েছে কিন্তু নাগরিকত্বের যে কাগজপত্র সেগুলো প্রায় 6 মাস হতে চললো, কিন্তু এর মধ্যেও তারা কোনো কাগজপত্র হাতে পায়নি এবং তারা নানাবিধ রকম জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। তো সেগুলো কি, এই বিষয়ে তারা এখানে নানান রকম তথ্য তুলে ধরেছে এবং কত মানুষ ওই বর্তমানে যেই ছিটমহল যেগুলো বাংলাদেশের অংশ, এখন বাংলাদেশের ভূখণ্ড, সেগুলোতে তাদের কত মানুষ রয়েছে এরকম তথ্য তারা এখানে তুলে ধরেছে। আর সংবাদ আজকে তাদের প্রধান সংবাদ করেছে এইভাবে, রাষ্ট্রদ্রোহ মামলা, খালেদা জিয়ার নামে সমন, 3রা মার্চ হাজিরা, যেটি একটু আগে আপনি নিজেও বিভিন্ন কাগজ থেকে বলছিলেন। কিন্তু এর পাশে দৈনিক সংবাদ একটি সংবাদকে বেশ প্রাধান্য দিয়ে বড় করে ছবি প্রকাশ করে সংবাদটি তারা প্রকাশ করেছে। শিরোনামটি এরকম, রাজধানী সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরমে, জ্বলছে না চুলা, বন্ধ হওয়ার পথে কলকারখানা, বিক্ষোভ, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ। এবং এখানে দেখা যাচ্ছে দুটো ছবি রয়েছে। একটি ছবিতে হচ্ছে নারীরা সব হাতে ঝাড়ু টাড়ু নিয়ে মিছিল করছেন গ্যাসের দাবিতে, এবং আরেকটি জায়গায় গ্যাস সংকটের কারণে রান্নার বিকল্প ব্যবস্থা করতে মাটির চুলা খোঁড়া হচ্ছে, এরকম একটি ছবি রয়েছে। আপনি যে গ্যাস সংকটের কথা উল্লেখ করছেন, এই খবরটি বেশ কদিন ধরেই আছে এবং আজকে দেখছি প্রথম আলো একটি বক্স আইটেম করেছে, সেখানে অবশ্য গ্যাস ছাড়াও অন্যান্য কয়েকটি বিষয় তারা উল্লেখ করছে। এটি মূলত ধরুন একটি ছবি ভিত্তিক বক্স আইটেম, ক্যাপশন সহ বলা হচ্ছে নাগরিক জীবনের দুর্ভোগ, এবং সেখানে 3টি বিষয়কে তারা হাইলাইট করছে। একটি হলো এই যে গ্যাসের লাইনের চাপ নেই, চুলা জ্বলছে না এবং তাতে যে লোকজনের রাজধানীতে কি পরিমাণে কষ্ট হচ্ছে সেটির একটি রান্নাঘরের একটি ছবি, এক মহিলা মাটির চুলায় রান্না করছেন। নাগরিক জীবনের দুর্ভোগ হিসেবে তারা আরো 2টি বিষয়কে তুলে এনেছেন। আরেকটি ছবি আছে ঢাকা শহরের যানজটের ছবি, সেখানে সড়ক জুড়ে রাজধানীর বনানীর একটি দৃশ্য তারা তুলে ধরেছেন এবং সেখানে রাস্তার দুপাশেই কি পরিমাণে গাড়ি জমে আছে এবং গাড়ি যে নড়ছে না সেরকম একটি ছবি। আর নাগরিক জীবনের দুর্ভোগ হিসেবে তারা শীতকেও তারা আসলে একটু উল্লেখ করছে, যে কদিন ধরেই একটা বেশ দাপুটে শীত চলছে এবং তাতে যে নগরীর লোকজনেরও কষ্ট হচ্ছে, এই 3টি বিষয়কে তারা নাগরিক জীবনের দুর্ভোগ বলে উল্লেখ করছে। অন্যান্য খবরের মধ্যে যদি উল্লেখ করি তাহলে একটি খবর রয়েছে প্রথম আলোতে, সেটি হলো নারীর নেতৃত্বে প্রথম পুলিশ প্যারেড, এরকম একটি খবর। আজ থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। সেই পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা পুলিশ সপ্তাহের প্যারেডের নেতৃত্ব দিতে যাচ্ছেন এবং সেই নারী কর্মকর্তা চাঁদপুরে পুলিশ সুপার শামসুন নাহার, তার ছবিটিও রয়েছে। এই খবরটি আমি প্রথম আলোতে দেখতে পাচ্ছি। আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের আজকে তাদের প্রধান সংবাদের শিরোনাম এরকম, অর্ধেকের বেশি শিক্ষক পদ্ধতিই বোঝেন না। এই সংবাদটি আসলে করা হয়েছে, আপনি জানেন যে প্রাথমিকে সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে পড়ালেখা করানোর একটি ব্যাপার গত কবছর ধরেই বাংলাদেশে রয়েছে। তো সেই বিষয়ে কেন, মানে সেই বিষয়ের গলদ কোথায় বা কোথায় আসলে এটি কার্যকর করা হচ্ছে না, এই বিষয়ে যেই গবেষণা প্রতিবেদন করা হয়েছে সেই প্রতিবেদনে উঠে এসেছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেই সৃজনশীল শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, এই যারা বিষয়ে শিক্ষা দেবেন, শিক্ষক যারা আছেন, তারা নিজেরাই আসলে এই পদ্ধতিটা ঠিকমতো এখনো বুঝে উঠতে পারছেন না। ফলে শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে 25%
বেশিরভাগ শিক্ষার্থী তারা প্রশ্নপত্রটাই বুঝতে পারছেন না, এবং এই বিষয়ে আরো কোথায় কত রকমের গলদ বা কোথায় কোন ধরনের দেখা যায় যে ত্রুটি রয়েছে, এই বিষয়ে বিস্তারিত তারা এই প্রতিবেদনটিতে তুলে ধরার চেষ্টা করেছে। শিক্ষা নিয়ে আরো খবর দেখতে পাচ্ছি নয়া দিগন্তে রয়েছে। একটি হলো সৃজনশীল পদ্ধতি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছে, এরকম একটি খবর। সেখানে বলা হচ্ছে সৃজনশীল পদ্ধতি চালুর নামে শিক্ষাক্ষেত্রে রীতিমতো নৈরাজ্য চলছে বলে বক্তারা মনে করছেন। তারা বলছেন যে সৃজনশীল পদ্ধতি ভালো, কিন্তু এটা সঠিক প্রয়োগ হচ্ছে না, এবং এই পদ্ধতি চালুর পর থেকে শিশুদের উপরে বাইরের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটি খবর নয়া দিগন্তে রয়েছে। নয়া দিগন্তের আরেকটি খবর উল্লেখ করছি, সেখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত 16 জন ছাত্রের অপরাধ 14টিরও বেশি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 জন ছাত্রকে বহিষ্কার করা হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রোববার রাতে বসেছিল এবং সেখানে তারা তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ পেয়েছে তাতে বলা হচ্ছে যৌন হয়রানি, ধর্ষণের হুমকি দিয়ে চাঁদাবাজি, শিক্ষককে ধাক্কা মারা, রুম ভাঙচুর, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত থাকার মতো অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, এবং আরো 29 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, এরকম একটি খবর নয়া দিগন্তে দেখছি। আমার কাছে আছে ইংরেজি কাগজ ঢাকা ট্রিবিউন। তারা আজকে একটি বিশেষ বিষয়কে দিয়ে দেখছি প্রধান সংবাদ করেছে। শিরোনামটি এরকম, আর উই রেডি ফর জিকা ভাইরাস। আপনি জানেন যে জিকা ভাইরাস নিয়ে আজকে আমাদেরও বিশ্ব সংবাদে খবর ছিল, এবং এই জিকা ভাইরাসের কারণে ব্রাজিল সহ আরও নানান জায়গায় যে শঙ্কা এখন তৈরি হয়েছে, এবং শিশুরা যেই এই যে মস্কুইটো বাহিত বা এই যে মশার সঙ্গে জড়িত এই ভাইরাসে যেই বিপদ এবং ঝুঁকি দেখা যাচ্ছে, এবং যদি কোনো কারণে বাংলাদেশে এই ধরনের বিপদ বা আশঙ্কা দেখা দেয় তাহলে সেটা কি করে মানে প্রতিরোধ করা যাবে বা কি করে এটার প্রতিকার পাওয়া যেতে পারে, এই ধরনের একেবারে সামগ্রিক নানা বিষয় তুলে ধরে আজকে ঢাকা ট্রিবিউন তারা আজকে তাদের এই প্রধান সংবাদ করেছে। গ্যাস সংকট নিয়ে যে খবরটি উল্লেখ করছিলাম সেটি সমকাল একটু অন্যভাবে করছে। সেটি তারা মূলত দিয়েছে এই যে ঢাকা শহরে 3 হুইলার অটোরিকশা চলে যেগুলো গ্যাস ব্যবহার করে, সিএনজি গ্যাস, তাদেরও যে এটাতে বিপাকে পড়তে হয়েছে। গ্যাসের চাপ কম থাকার কারণে সিএনজি স্টেশনে অনেক সময় লাগছে গ্যাস ভরতে, পর্যাপ্ত গ্যাস ভরা যাচ্ছে না, এবং তাতে যে সিএনজি স্টেশনে লম্বা লাইন লেগে থাকছে সেটি নিয়ে সমকাল তাদের একটি ছবি সহ একটি ছোট খবর করেছে, এরকম আমি দেখতে পাচ্ছি। আরেকটি খবর সমকালে উল্লেখ করছি, সেটি হলো 100 কোটি টাকার বাস 2 বছরেই জরাজীর্ণ, এরকম একটি খবর। সেখানে মূলত তারা বিআরটিসির বাসের কথা বলছে যে রাজধানীবাসীকে পরিবহন সেবা দিতে প্রায় 100 কোটি টাকায় এসি এবং আর্টিকুলেটেড বাস কিনেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, এবং এই বাসগুলোর 12 বছরের বেশি সময়ের আয়ুষ্কাল থাকার কথা, কিন্তু এরকম 138টি বাসের অধিকাংশই 2 বছরের মধ্যেই জরাজীর্ণ হয়ে গেছে। 12 বছর তো দূরে থাক, সেই বিষয়টি নিয়ে সমকাল একটি সংবাদ করেছে। আমরা একটু সংক্ষেপে আজকে সম্পাদকীয়র দিকেও নজর বুলিয়ে নিতে চাই, কি দেখছেন শাহনাজ? সম্পাদকীয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি বিনিয়োগের পরিবেশ নিয়ে কয়েকটি কাগজে সম্পাদকীয় রয়েছে। যেমন প্রথম আলোতে বলা হচ্ছে বিনিয়োগের পরিবেশ, কথা ও কাজের ফারাক দূর করুন, এরকম একটি বিষয়। রোববার বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিটের উদ্বোধন অনুষ্ঠানে অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে, কিন্তু সেখানে বলা হচ্ছে যে যেসব প্রমিস করা হচ্ছে বিনিয়োগ যারা করবেন তাদের জন্য, সেগুলো আসলে কার্যকর হচ্ছে না, বিনিয়োগের পরিবেশ তৈরি করা হচ্ছে না, সেগুলো কথাই রয়ে যাচ্ছে। প্রথম আলো এরকম একটি সম্পাদকীয় করেছে। এই একই বিষয়ে দেখছি সমকাল বলছে বদলে যাওয়া বাংলাদেশ, বিনিয়োগ পরিবেশ উন্নত হোক। বাংলাদেশের পরিবেশ বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববারের সেই অনুষ্ঠানে। তো সেখানে সমকাল বলতে চাইছে যে বিনিয়োগের পরিবেশ আরো উন্নত হোক, যাতে বাংলাদেশে আরো বেশি করে বিদেশ থেকে লোকজন এসে বিনিয়োগ করে। এই বিনিয়োগের বিষয়টি ধরে আজকে প্রধান সম্পাদকীয় করেছে কালের কণ্ঠ। তারা বলেছে যে বিদেশি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে, এখন প্রতিবন্ধকতা দূর করাটাই সবচেয়ে বেশি জরুরি। আর ইংরেজি কাগজ দি নিউ এজের আজকে প্রধান সম্পাদকীয় হচ্ছে রিডিউসিং ফুয়েল প্রাইসেস দি নিড অফ দ্য আওয়ার, মানে সময়ের চাহিদা এখন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে তেলের দাম, জ্বালানি তেলের দাম কমানো, এবং যেহেতু বিশ্ববাজারে তেলের দাম কম সেই তাগিদ তারা এখানে দিয়েছে এবং সেই বার্তা মনেও করে দিয়েছে। শাহনাজ পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ সংবাদপত্র পর্যালোচনায় যোগ দেবার জন্য। সময় ফুরিয়ে এলো, আজকে এখানেই শেষ করতে হবে প্রত্যাশা। তবে যাবার আগে শিরোনাম মনে করে দিচ্ছি আরো একবার। ঢাকা ও চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা, দুর্ভোগ চরমে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ।
আজকের প্রত্যুষা প্রযোজনা করেছেন শাহনাজ পারভিন। এতক্ষণ বিবিসি বাংলার সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী